ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। আমরা আগের ক্লাসগুলোতে আবর্তন, আবর্তনের নিয়ম, বিবর্তন, বিবর্তনের নিয়ম, সমবিবর্তন, সমবিবর্তনের নিয়ম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা সংক্ষেপে কোনো বাক্যকে বচনে রূপান্তর করে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, আবর্তিতের বিবর্তন এবং বিবর্তিতের আবর্তন কেমন করে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে দেখো কি লেখা রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে। তর্কবিদ্যাসম্মত আকারে মানে হচ্ছে বচনে রূপান্তরিত করে তাদের কি বলছে, আবর্তন করো অথবা বিবর্তন করো অথবা আবর্তিতের বিবর্তন করো অথবা বিবর্তিতের আবর্তন করো অথবা সমবিবর্তন করো। তাহলে পরীক্ষায় কিন্তু যে কোনো একটা বা দুটো, অর্থাৎ হয় আবর্তন করতে বলবে, নতুবা বিবর্তন করতে বলবে, নতুবা আবর্তিতের বিবর্তন করতে বলবে, কিংবা বিবর্তিতের আবর্তন করতে বলবে, কিংবা সমবিবর্তন করতে বলবে। তাহলে পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। তাহলে আমরা প্রথমে শুরু করি আবর্তন করো। তাহলে কোনো বাক্যকে বচনে রূপান্তর করে কেমন করে আবর্তন করতে হয়। তাহলে আমি দেখো তিনটা বাক্য লিখেছি। তাহলে আবর্তন করো, অর্থাৎ প্রথমে আমরা আবর্তন করি। তাহলে কি প্রথম বাক্যটা দেখো, সৎ রাজনীতিবিদ নেই। এটা হচ্ছে একটা বাক্য, তাই তো? তাহলে সৎ রাজনীতিবিদ নেই, এই বাক্যটাকে যদি আমরা বচনে রূপান্তর করি কোন বচন হবে? দেখো এখানে নেই শব্দটি রয়েছে, আর নেই শব্দটি যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটিকে কোন বচনে রূপান্তর করতে হয়? বাক্যটিকে ই বচনে রূপান্তরিত করতে হয়, তাই তো? তাহলে ই, তাহলে ই দিয়ে আমরা করতে পারি কোনো রাজনীতিবিদ নয় সৎ। তাহলে বাক্যটিকে বচনে রূপান্তরিত করা হয়ে গেল। তাহলে আমরা কি করব? আবর্তন যেহেতু করব, সেহেতু এই বচনটা কি হবে? এই বচনটা হবে আবর্তনীয়। যেহেতু আমরা জানি যে আবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যটিকে বলা হয় আবর্তনীয়। আচ্ছা, তাহলে বচনটা কি? ই বচন। তাহলে ই বচনকে যদি আমরা আবর্তন করি কোন বচন পাবো? ই বচনকে আবর্তন করলে আমরা আগেই দেখেছিলাম যে বচন আবর্তিত বচন। তাহলে এ বচনকে আবর্তিত, এ বচনের আবর্তিত বচন কি? আই। ই বচনের ই, আই বচনের আই, আর ও বচনের বৈধ আবর্তন সম্পূর্ণ নয়। তাহলে কোন বচন রয়েছে? ই বচন। তাহলে ই বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচন। তাহলে সুতরাং ই, তাহলে কি হবে? কোন সৎ ব্যক্তি নয় রাজনীতিবিদ। তাহলে এটা হয়ে গেল আবর্তিত। ক্লিয়ার? তাহলে বাক্যটিকে বচনে রূপান্তর করা হলো এবং সেই বচনটিকে আবর্তন করা হলো, অর্থাৎ সিদ্ধান্তটা আবর্তিত বচন হয়ে গেল। দেখো উদ্দেশ্যবিধেও কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেহেতু আবর্তনে উদ্দেশ্যবিধও চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু করতে হবে। এবার দেখো খুব কম আম মিষ্টি, খুব কম আম মিষ্টি। তাহলে বচনে যদি আমরা রূপান্তর করি কোন বচন হবে? যেহেতু খুব কম শব্দটা রয়েছে, তাহলে খুব কম এই শব্দ যদি কোনো বাক্যে থাকে, বাক্যটা সদরত হলে ও বচনে রূপান্তর করতে হয়, তাই তো? তাহলে আমরা করি। তাহলে যেহেতু ও বচন, তাহলে হবে কোনো কোনো আম নয় মিষ্টি। তাহলে কোনো কোনো আম নয় মিষ্টি, কোন বচন? ও বচন। তাহলে এটা হয়ে গেল কি? আবর্তনীয়। তাহলে কোন বচন? ও বচন। ও বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ও বচনকে আবর্তন করাই যায় না। সুতরাং
ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। ব্যাস এতটুকুই লিখতে হবে। তাহলে আমরা এখন বিবর্তন করব। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে লিখি বচন আর হচ্ছে বিবর্তিত বচন, তাহলে এ বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচন। ই বচনকে বিবর্তন করলে এ বচন, আই বচনকে বিবর্তন করলে ও বচন, আর ও বচনকে বিবর্তন করলে আই বচন, তাই তো? তাহলে দেখো বাক্যটা কি রয়েছে, সব আম টক, তাহলে কোন বচন হবে? সব আম টক এ বচন হবে, তাই তো? সকল আম হয় টক, তাহলে সকল আম হয় টক কোন বচন? এ বচন। যেহেতু বিবর্তন করতে বলছে, তাহলে এ বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচন। তাহলে সুতরাং ই বচন কোন আম নয় অটক, তাহলে এটা হয়ে গেল কি? বিবর্তনীয়, আর এটা হয়ে গেল বিবর্তিত। বোঝা গেল? আচ্ছা, আর একটা বাক্য লিখি। কেবলমাত্র মানুষ ই সৎ, কেবলমাত্র মানুষ ই সৎ, তাহলে কেবলমাত্র শব্দটা রয়েছে, তাহলে বচনে রূপান্তর করলে কোন বচন হবে? এ বচন, তাই তো? তাহলে এ বচন হলে কি হবে? সকল সৎ ব্যক্তি হয় মানুষ, সকল সৎ ব্যক্তি হয় মানুষ। তাহলে বিবর্তন করলে কোন বচন হবে? যেহেতু এ বচন হয়েছে, কাজেই বিবর্তিত বচন ই হবে, তাহলে হবে কোন সৎ ব্যক্তি নয় মানুষ, তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল বিবর্তিত, আর এটা হয়ে গেল বিবর্তনী। ও, বোঝা গেল? তাহলে কোনো বাক্যকে যদি বিবর্তন করতে বলে তাহলে কিন্তু এভাবে করতে হবে। তো চলো আমরা এবার আবর্তিতের বিবর্তন কিভাবে করতে হয় সেটা দেখি। তাহলে দেখো এবার আমরা আবর্তিতের বিবর্তন করব। তাহলে দেখো কি বলছে, আবর্তিতের বিবর্তন। আবর্তিত, আবর্তিত কখন হয়? যখন একটা বচনকে আবর্তন করা হয় তখন সেই বচনটা আবর্তিত বচন হয়। তাহলে আবর্তিতের বিবর্তন, আবর্তিতের বিবর্তন মানে কি করতে হবে? তাহলে প্রথমে বচনটিকে আবর্তন করতে হবে, তারপরে সেই বচনটিকে বিবর্তন করতে হবে। তাহলে মনে করো খুব অল্প লোক সাধু, তাহলে খুব অল্প লোক সাধু, তাহলে খুব অল্প শব্দটা রয়েছে, তাহলে বাক্য থেকে যদি আমরা বচনে রূপান্তর করি কোন বচন হবে? খুব অল্প লোক সাধু, তাহলে খুব অল্প শব্দটা রয়েছে ও বচন হবে, যেহেতু বাক্যটা সদর্থক। তাহলে কি হবে? কোন কোন লোক নয় সাধু, কোন কোন লোক নয় সাধু, তাহলে দেখো বচনে রূপান্তরিত কিন্তু হয়ে গেল। এবার কি করতে হবে? এই বচনটিকে আবর্তন করতে হবে। তাহলে যেহেতু ও বচন হয়েছে এবং ও বচনের আবর্তন সম্ভব নয়, কাজেই এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটিরও কিন্তু আবর্তিতের বিবর্তন সম্ভব নয়। তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে যেহেতু ও বচন হয়েছে, কাজেই ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়, অর্থাৎ আবর্তিত বচন কিন্তু পাওয়া যায় না। আর যেহেতু আবর্তিত বচন পাওয়া যায় না, কাজেই আমরা সেটাকে কিন্তু বিবর্তন করতে পারি না। হলো, আরেকটা লিখি। সমস্ত ছাত্র সৎ হয়, তাহলে সমস্ত ছাত্র সৎ হয়, তাহলে দেখো সমস্ত শব্দটা রয়েছে এবং বাক্যটা সদর্থক, তাহলে কোন বচন হবে? এ বচন হবে, তাই তো? তাহলে কি হবে? সকল ছাত্র হয় সৎ, তাহলে সকল ছাত্র হয় সৎ হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে আবর্তন করলে কি হবে? সুতরাং
আই বচন, যেহেতু এ বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? আই বচন পাওয়া যায়। তাহলে কি হবে? কোনো সৎ ব্যক্তি এখানে কোনো কোনো হবে, কোনো কোনো সৎ ব্যক্তি হয় ছাত্র। তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল কি? আবর্তিত। কি বলছে? আবর্তিতের বিবর্তন। অর্থাৎ এই যে আবর্তিত বচনটা পেলাম, এই আবর্তিত বচনটিকে কি করতে হবে? বিবর্তন করতে হবে। আচ্ছা, আবর্তিত বচনটা কি? আই বচন। তাহলে আই বচন, এবার এটাকে বিবর্তন করতে হবে, তার মানে ও বচনে করতে হবে। সুতরাং ও, তাহলে কি হবে? কোনো কোনো সৎ ব্যক্তি নয় অ ছাত্র। তাহলে এটা হয়ে গেল কি? আবর্তিত। আর এটা হচ্ছে মূল বচন। তাহলে দেখো, তাহলে বাক্যটাকে বচনে রূপান্তর করতে হবে, সেই বচনটিকে আবর্তন করতে হবে, তারপর যে আবর্তিত রূপটা পাবো সেটাকে বিবর্তিত বা বিবর্তন করতে হবে। বোঝা গেল? তাহলে আবর্তিতের বিবর্তন কিন্তু এইভাবে করতে হবে। তাহলে এবার দেখো, বিবর্তিতের আবর্তন। তাহলে বিবর্তিতের আবর্তন মানে প্রথমে বাক্যটিকে বচনে রূপান্তর করে বিবর্তন করতে হবে, তারপর সেই বিবর্তিত বচনটিকে আবর্তন করতে হবে। তাহলে উদাহরণ দেই। সাধারণত মানুষ সৎ হয়। তাহলে দেখো, সাধারণত মানুষ সৎ হয়, এটা হচ্ছে একটা বাক্য। তাহলে এই বাক্যটাকে প্রথমে কি করতে হবে? বচনে রূপান্তর করতে হবে। যেহেতু সাধারণত শব্দটা রয়েছে, কাজেই বচনে রূপান্তর করলে কি হবে? আই বচন হবে। তাহলে কি হবে? কোনো কোনো মানুষ হয় সৎ, কোনো কোনো মানুষ হয় সৎ। তাহলে এটা হয়ে গেল মূল বচন। তাহলে এই বচনটিকে কি করতে হবে? যেহেতু বিবর্তিতের আবর্তন করতে বলছে, তাহলে বিবর্তন করতে হবে প্রথমে। তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ, এটাকে কি করতে হবে? বিবর্তন করতে হবে। তাহলে সুতরাং ও, আই বচনকে বিবর্তন করলে ও বচন হয়। তাহলে কোনো কোনো মানুষ নয় অসৎ। তাহলে এটা হয়ে গেল বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তো যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, কাজেই এই বাক্যটির কিন্তু বিবর্তিতের আবর্তন সম্ভব নয়। বোঝা গেল? আচ্ছা, এবার চলো আর একটা উদাহরণ দেই। মানুষ সর্বদা চিন্তাশীল। তাহলে দেখো, মানুষ সর্বদা চিন্তাশীল, এটা হচ্ছে একটা বাক্য। তাহলে বাক্যটাতে দেখো সর্বদা শব্দটা রয়েছে। সর্বদা শব্দটা যদি থাকে কোনো বাক্যে এবং বাক্যটা যদি সদর্থক হয়, কোন বচনে রূপান্তর করতে হয়? এ বচনে রূপান্তর করতে হয়। তাহলে এ বচন, তাহলে কি হবে? সকল মানুষ হয় চিন্তাশীল। তাহলে এটা হয়ে গেল মূল বচন। কি করতে বলছে? বিবর্তিতের আবর্তন। তাহলে বিবর্তন করতে হবে প্রথমে। তাহলে এ বচনকে বিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচন, তাই তো? তাহলে হবে কোনো মানুষ নয় অচিন্তাশীল। তাহলে এটা হয়ে গেল বিবর্তিত। আচ্ছা, তাহলে এই বিবর্তিত বচনটিকে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে ই বচনকে আবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়। তাহলে কি হবে? কোনো অচিন্তাশীল ব্যক্তি নয় মানুষ। তাহলে এটা হয়ে গেল আবর্তিত। বোঝা গেল? তাহলে এরকম করে কিন্তু করতে হবে। তাহলে বাক্যটিকে প্রথমে বচনে রূপান্তর করতে হবে, তারপর সেই বচনটিকে বিবর্তন করতে হবে, তারপর যে বিবর্তিত বচনটা পাবো সেই বিবর্তিত বচনটিকে আবর্তন করতে হবে, তাহলে কিন্তু আমরা আবর্তিত বচন
পাবো। তাহলে এভাবে কিন্তু বিবর্তিতের আবর্তন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো চলো এবার সমবিবর্তন কেমন করে করতে হয়। যদিও আমরা আলোচনা করেছিলাম সমবিবর্তন নিয়ে। সব মানুষ হয় সৎ, তাহলে এটা হচ্ছে একটা বাক্য। তাহলে এই বাক্যটিকে প্রথমে কি করতে হবে? বচনে রূপান্তর করতে হবে। তাহলে কোন বচন হবে? যেহেতু সব শব্দটা রয়েছে এবং বাক্যটা সদর্থক, কাজেই এটা হবে এ বচন। তাহলে কি হবে? সকল মানুষ হয় সৎ। তাহলে সমবিবর্তনে হেতু বাক্যটা কি হয়? হেতু বাক্যটাকে বলা হচ্ছে সমবিবর্তনীয়। সুতরাং আচ্ছা, এ বচনকে সমবিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? এ বচনকে সমবিবর্তন করলে এ বচনই পাওয়া যায়। তাহলে কি হবে? সকল অসৎ ব্যক্তি হয় অমানুষ। তাহলে এটা হয়ে গেল কি? সমবিবর্তিত। তাহলে সকল মানুষ হয় সৎ, সমবিবর্তনীয়। সুতরাং সকল অসৎ ব্যক্তি হয় অমানুষ। এটা হয়ে গেল সমবিবর্তিত। আচ্ছা, আর একটা উদাহরণ দেই। তাহলে সাদা রাজহাঁস নেই। তাহলে এই বাক্যটিকে যদি বচনে রূপান্তর করি, কি আছে দেখো? নেই। তাহলে নেই শব্দটা যদি কোনো বাক্যে থাকে কোন বচন হয়? ই বচন। তাহলে কি হবে? কোনো রাজহাঁস নয় সাদা। তাহলে এটা হয়ে গেল সমবিবর্তনীয়। সমবিবর্তনীয়। আচ্ছা, তাহলে কোন বচন হয়েছে? ই বচন। ই বচনকে সমবিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? আমরা যদিও আগে আলোচনা করেছিলাম। তাহলে বচন সমবিবর্তিত বচন। এ বচনের সমবিবর্তিত বচন হচ্ছে এ। ই বচনের ও, আই বচনের সম্ভব নয়, ও বচনের ও, তাই তো? তাহলে ই বচনকে সমবিবর্তন করলে কোন বচন পাওয়া যায়? ও বচন। সুতরাং ও। তাহলে কি হবে? কোন কোন অসাদা ব্যক্তি নয় রাজহাঁস। তাহলে এটা হয়ে গেল সমবিবর্তিত। বোঝা গেল? তাহলে আমি কিন্তু এখানে ডিরেক্টলি একবারে করেছিলাম। অর্থাৎ এই প্রক্রিয়াটা যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে কি করবে? প্রথমে বিবর্তন করবে, তারপরে আবর্তন করবে, তারপরে আবার বিবর্তন করবে। বোঝা গেল? তাহলে আমরা সংক্ষেপে এই যে আবর্তন, বিবর্তন, আবর্তিতের বিবর্তন, বিবর্তিতের আবর্তন এবং সমবিবর্তন কিছু উদাহরণ দেখলাম। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো, এবং অবশ্যই যদি বোঝার চেষ্টা করে থাকো তাহলে অবশ্যই বুঝে গেছো। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।